16 বছরের যে কষ্ট, যে যন্ত্রণা, মুক্ত হয়ে মনে করছি যে আমরা স্বাধীন। আমরা 71 সালেই স্বাধীন হয়েছি, কিন্তু এই 16 বছরের যে যন্ত্রণায় আমরা কাতরাচ্ছিলাম, 16 বছরে আমরা যে কথা বলতে পারি নাই, আমরা যে নিঃশ্বাস ফেলতে পারি নাই স্বাধীনভাবে কোথাও, সেই স্বাধীনতা বলি আর স্বৈরাচার মুক্তি বলি, যেভাবেই বলে থাকি না কেন, এই যে আজকে আমি এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছি, গত 16 বছর কি আমার এই স্বাধীনতাটুকু ছিল? আপনার ছিল? এই যে আজকে সংবাদ মাধ্যম স্বাধীনভাবে যা হচ্ছে, যেখানে লিখতে পারছেন, প্রচার করতে পারছেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না, কেউ বলছে না আমার নামে কেন তুমি এটা লিখলা, কেন তুমি ওইটা লিখলা, তোমাকে জেলখানায় যেতে হবে। এই যে আপনি আজকে পারছেন, এই যে আমি কথা বলতে পারছি, এই পারাটা কি আমাদের এই 16 বছর ছিল? ছিল না। এই পারাটা আমাদেরকে কে এনে দিয়েছে? কারা এনে দিয়েছে? পুরা বাংলাদেশের সমস্ত জনতা, ছাত্র ছিল একদিকে, খুনি স্বৈরাচার তারা ছিল একদিকে। বাংলাদেশে তখন কোনো রাজনৈতিক দল নাই, কোনো সংগঠন নাই, কোনো সংবাদপত্র নাই, শুধুমাত্র দুইটা জিনিস ছিল। এক হচ্ছে হাসিনা এবং তার দোসর, হাসিনা এবং তার সাংবাদিক, হাসিনা এবং তার ফটোগ্রাফার, তার সহকারী, তার সচিব, তার প্রশাসন, আর বাকি একদিকে পুরো বাংলাদেশের সমস্ত জনগণ, রাজনৈতিক দল। সেই অবস্থা থেকে আমাদেরকে কে মুক্ত করেছে? একটা যুদ্ধ গিয়েছে আমাদের এই জুলাই মাসে, এমন একটা যুদ্ধ, সকল পৃথিবীর যত মারণাস্ত্র নিয়ে যুদ্ধ হয়, সেই যুদ্ধে দুই পক্ষের হাতে অস্ত্র থাকে, কিন্তু আমাদের এই পুরো ছাত্র জনতার হাতে কোনো অস্ত্র ছিল না। আর ওইদিকে তাদের পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, যদিও পরবর্তীতে সেনাবাহিনী আমাদের সাথেই ছিল, হেলিকপ্টার থেকে গুলি, রাস্তায় গুলি, তলোয়ার, রামদা, ছাত্রলীগের রামদা হাতে তারা মহড়া করে, সাথে পুলিশ। এই যে একটা যুদ্ধ, আর আমরা, আমাদের ছাত্র জনতার হাতে কিচ্ছু ছিল না। নিরস্ত্র মানুষের বুকে নির্মম ভাবে গুলি চালিয়েছে। এই তারা দাঁড়িয়েছে, এই স্বৈরাচারকে কে মুক্ত করেছে? পিছনে আমরা মা ছিলাম, অভিভাবক ছিলাম, শিক্ষক ছিলাম, উকিল ছিলাম, চিকিৎসক ছিলাম, কিন্তু আমাদের সামনে বুক পেতে দিয়েছে কে? এই ছাত্ররা। আমাদের সামনে বুক পেতে দিয়েছে আবু সাইদ, মুক্ত, নাম জানা আরো অনেকে। ডিবি অফিসে যে হেফাজতে 6 জনকে নিয়ে গেছে, তারা কারা? তারা ছাত্র। এই যে যারা সম্মুখে গুলির বুকে দাঁড়িয়েছে, একটা গুলি করি, একটাই যায়, আর বাকিগুলো যায় না। এটা পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। গুলি করলে মানুষ ভয়ে পিছনে হেঁটে যায়, উল্টা তারা সামনে চলে যায়। এই যে তেজদীপ্ত মানুষগুলো, এই যে তেজদীপ্ত ছাত্রগুলো, তাদের অবদানের বিনিময়ে আমরা যে এই যে স্বাধীনতা বলি, এই যে স্বৈরশাসক মুক্তি বলি, এই যে মুক্ত নিঃশ্বাস বলি, এটা যে আজকে নিতে পারছি, তাদের জন্য আমরা কি করেছি, কি করছি, আমরা কি সেটা ভাবি? আমরা আমাদের নিজেদের স্বার্থ নিয়ে কেউ ব্যস্ত, নিজেদের ক্ষমতার চিন্তা নিয়ে কেউ ব্যস্ত, নিজেদের পদ নিয়ে কেউ ব্যস্ত, কার পদে আমার পছন্দের লোক ঢুকবে, কার পদে আমার পছন্দের লোক বসবে, আমি সেটা নিয়ে ব্যস্ত। কিন্তু এই যে হাসপাতালে যারা কাতরাচ্ছে, যারা গুলির যন্ত্রণায়, আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, পায়ের পথে গুলি ঢুকেছে, সেইগুলি বের করতেও পারছে না, আবার থাকার কারণে তার যন্ত্রণা, সেগুলি বের করলে সে পায়খানা প্রস্রাব করতে পারবে না। এই মানুষটা সারা জীবন কত বড় যন্ত্রণা তার, কত কষ্ট তার। যে মানুষটা হাত হারিয়েছে, যে মানুষটা কণ্ঠ হারিয়েছে, একটা ড্রাইভার, তার এখান দিয়ে গুলি গিয়েছে, তার এই পুরো মুখটা কি হরর মুভির মতন হয়ে গিয়েছে, তার চেহারাটা হরর মুভির একটা ক্যারেক্টারের মতন হয়ে গিয়েছে। সেই মানুষটা কিভাবে তার বাকি জীবন কাটাবে, তার পরিবার কিভাবে কাটাবে? আমরা এগুলো কয়জন ভাবছি? যে চেতনা নিয়ে, যে স্পিরিট নিয়ে আমরা এই জুলাই আন্দোলনে অংশ নিয়েছি, সেই স্পিরিট আজকে আমাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, আমরা বিভাজিত হয়ে যাচ্ছি, আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি শুরু করে দিয়েছি। হাজার হাজার কোটি টাকা এই যে পাচার হয়েছে, হাজার হাজার কোটি টাকা যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, এই ছাত্র জনতার এই আন্দোলন যদি আজকে না হতো, এগুলি আমরা কোনোদিনও জানতে
করেছে, তারা তাদের অর্থের পাহাড় করেছে। একজন ভূমিমন্ত্রী 360টি বাড়ি যুক্তরাষ্ট্রে, আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমি এখন একটা বাড়ি বানাতে পারলে আমার শান্তি, কিন্তু সেই টাকাটা যে পাচার করেছে সেই টাকাটা যে কিভাবে ফিরিয়ে আনা যায় সেটা নিয়ে কোনো কথা নাই। সেগুলো ভাইরাল হয় না, যত আজাইরা আলতু ফালতু জিনিস ভাইরাল হয়। হাজার হাজার কোটি টাকা যারা নিয়ে গিয়েছে তার সেই টাকাগুলো কিভাবে এনে এই বাচ্চাদের চিকিৎসার কাজে, দেশের উন্নয়নের কাজে ব্যবহার করা যায় সেটা কেউ বলে না। সেটা নিয়ে কারো মাথা ব্যথা নাই। হাসপাতালে শুধু চিকিৎসা দেয়া হচ্ছে, সরকারি চিকিৎসাটা তারা পাচ্ছে, কিন্তু ওই হাসপাতালে যদি একজন রিকশাওয়ালা থেকে থাকে, একজন সিএনজি ওয়ালা থেকে থাকে, হ্যাঁ আছে, আমি নিজে কথা বলেছি তাদের সাথে। একজন রিকশাওয়ালা, একজন সিএনজি ওয়ালা, তার সিএনজি হারিয়ে গেছে এই আন্দোলনে, তার রিকশা হারিয়ে গেছে আন্দোলনে, তাহলে তার বউ বাচ্চা তারা কিভাবে চলবে? তাদের পরিবারে পুনর্বাসন দরকার, দীর্ঘ মেয়াদী পরিকল্পনা দরকার, তাদের আর্থিক পুনর্বাসন দরকার। এই কথাগুলো আমরা যেন ভাবি এবং অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা নেই। সারা বাংলাদেশে সাংবাদিকরা যেন তাদের সেই তথ্যগুলো তুলে আনে। জেলায় জেলায় সব পত্রিকার, টিভি চ্যানেলের প্রতিনিধি আছে, তারা যেন জোর দিয়ে সেই তথ্যগুলো তুলে আনে, সংবাদ মাধ্যমে প্রকাশ করে এবং উপদেষ্টাদের কাছে পৌঁছায় যে এই মানুষগুলো অসুস্থ বা এই মানুষগুলো এই অবস্থায় আছে। আমার নিজের দেখা জানা একটা পরিবার, তার ছেলের পায়ে গুলি লেগেছে, কিন্তু তার আর্থিক অবস্থা ভালো, সে কাউকে সেটা জানায় নাই, নিজেই চিকিৎসা করেছে, নিজেই নিজের হেফাজতে রেখেছে। কিন্তু তিনি কোথাও নামও দেন নাই যে আমার ছেলে আহত হয়েছে, কাউকে বলেনও নাই, কোনোদিন পোস্টও দেন নাই। এরা হচ্ছে সত্যিকারের যোদ্ধা। এখন ওনার সামর্থ্য আছে বলে উনি নিচ্ছেন না। এরকম অনেকে আছে যে যার সামর্থ্য আছে সে মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছে না। কিন্তু এই যে যারা আহত, যারা রিকশাওয়ালা, সিএনজিওয়ালা, রাস্তায় রিকশাওয়ালারা আন্দোলনের অনেক বড় একটা অংশীদার। রিকশাওয়ালারা যদি সেদিন হাসপাতালে আমাদের বাচ্চাদেরকে না নিয়ে যেত তাহলে চিকিৎসা দেওয়া যেত না। তাদের অনেক বড় অবদান। অনেক রিকশাওয়ালা আহত হয়েছে, গুলি খেয়ে মারা গিয়েছে। আমি একটা রিকশাওয়ালার সাথে কথা বলে এসেছি, তার পুরো পরিবার আজকে বসে আছে হাসপাতালে। প্রতিদিন আসা যাওয়া করতে রিকশা ভাড়া লাগে, বাসা ভাড়া লাগে, বাচ্চাদের খাবার খরচ লাগে। কোথায় পাবে তারা এগুলো? এগুলো অবশ্যই জরুরি ভিত্তিতে। বাংলাদেশে এখন দুইটা জরুরি কাজ, একটা হচ্ছে আইন শৃঙ্খলা